সদস্য দেখা যাচ্ছে, আপনাকে শরীফও মনে হচ্ছে, আবার শরীফাও মনে হচ্ছে। এটা আসলেই কিন্তু একটা, এই সরকার কিন্তু ওত নেছে এই সংবিধানের আলোকে। আবার কিন্তু ডক্টর ইউনূস সাহেব কিন্তু আপনারা অনেকে বলছেন বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার আবার সংবিধানের আলোকে ওত নাই কিভাবে, এবং রাষ্ট্রপতি কিভাবে এখনো বহাল থাকে, এবং এই রাষ্ট্র সংবিধানকে মেনে যেই শাসন কার্য চলতেছে এটা সম্পূর্ণ একটা বেআইনি একটা অবস্থা চলতেছে। এখানে আমাদের বিজ্ঞ বিচারক আছেন, তিনি ভালো বলতে পারবেন। আমি মনে করি যে আমাদের সংবিধানের আরেকটা বিষয় যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয়েছে, তাহলে প্রজা থাকলে রাজাও আছে, রাজাদের জন্য এক ধরনের আইন আছে, আর প্রজাদের জন্য যে আইন এটা হচ্ছে এইটা। আমি মনে করি এটা প্রজাতন্ত্রী না হয়ে এটা যদি গণতান্ত্রিক হয় এটা হতে পারে। এটা আরো যারা বিজ্ঞজন আছেন তারা চিন্তা করবেন, কারণ আমাদের স্লোগানটাই যেন প্রজা এবং রাজা, এখানে যেন বৈষম্য যেন শুরুতেই না থাকে। আরেকটা বিষয় হচ্ছে পঞ্চদশ সংশোধনী। আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সর্বপ্রথম যে কাজটা করা দরকার তা হচ্ছে নিজেদের বৈধতা এবং সংবিধানের আওতায় তাদেরকে নিজেদের প্রতিষ্ঠিত করা, এবং এর জন্য সর্বাগ্রে যে কাজ তা হচ্ছে এই পঞ্চদশ সংশোধনী। এই খায়রুল হকের মতো একটা কুলাঙ্গার, এই কয়েকজন বিচারপতি আমার পাশে উপস্থিত আছেন, লজ্জা লাগে। খায়রুল হক এবং এই যে কালো মানিক, যিনি কলাপাতা মানিক, এই তাদের কথা শুনলে, বিচার ব্যবস্থার বর্তমান অবস্থা দেখলে ঘৃণা লাগে। আমরা এই পরিবর্তন চাই। আমরা এই বিপ্লবের মাধ্যমে যে রাষ্ট্র পুনর্নির্মাণের উদ্যোগ চলছে তাদেরকে বলবো যে আপনারা এখনো অনেকের মধ্যে যেই আওয়ামী ভূত, আওয়ামী প্রেতাত্মা আপনাদের উপর ভর করেছে, এগুলোকে আপনাদের সংশোধন করতে হবে। সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল পুরোপুরি যদি করা না যায়, অন্তত কিছুটা পরিবর্তন করে হলেও যেন কথা বলার যে স্বাধীনতা। আমি মনে করেন বিএনপি জোট থেকে এমপি হলাম, আমি গিয়ে বিএনপি নেত্রী বা বিএনপি যে সিদ্ধান্ত নেবে তার বাইরে আমি কোনো ভোট দিতে পারবো না, কিন্তু আমার তো বিবেকের তাড়নায় আমি ওটার বিরুদ্ধে ভোট দেওয়ার আমার ইচ্ছা পোষণ করতে পারি। বাস্তবতার নিরিখে আমাকে তো প্রতিবাদ করার প্রয়োজন হতে পারে, আমি কেন পারবো না? বিএনপির একজন সংসদ সদস্য বা আওয়ামী লীগ বা XYZ কোন একটা দলের সংসদ সদস্য, তার দলের যদি অন্যায় কোনো বিল বা কোনো প্রস্তাব থাকে, এর বিরুদ্ধে কেন সে ভোট দিতে পারবে না? তাহলে তো একজন সংসদ সদস্য সে নিজেই তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এগুলোকে খেয়াল করা দরকার। আরেকটা বিষয় আমি বলে বক্তব্য শেষ করব। বাংলাদেশের এই 5ই আগস্টের পরিবর্তনের পরে আমরা যে আকাঙ্ক্ষা করেছিলাম, আমরা এখনো সেই আকাঙ্ক্ষায় আছি, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা এমন মনে হয় যেন এখানে জনগণের কোনো অবদান ছিল না। তিনি ভুলেও আমাদের এই যে শত শত হাজার হাজার মানুষ যে এই আত্মত্যাগ করেছে, শুধুমাত্র তিনি ছাত্র বলতেছেন, ছাত্রদের সাথে জনতাও ছিল, এটাও তাকে বলতে হবে। এবং তার এই ছাত্রদের কয়েকজন ছাত্রকে তিনি উপদেষ্টা নিয়োগ করে বা বিভিন্ন জায়গাতে বসিয়ে তিনি কি তাদের হত্যার বিচার থেকে মানুষের দৃষ্টিকে আড়াল করতে চান কিনা আমি জানি না। তিনি ইতিমধ্যে আমরা দেখেছি পরিবারতন্ত্রের বিরুদ্ধে অনেক আলোচনা, অনেক কথা হয়েছে, কিন্তু এই পরিবারতন্ত্র যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস, যার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই, তার ব্যাপারে আমরা অভিন্ন এবং এক সুরে যে তিনি একজন যোগ্য, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে অবস্থান এটা বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে, আমরা এই ব্যাপারে একমত। কিন্তু তাকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়ার পরে তিনি যা করেছেন, তিনি তার বন্ধু বান্ধবী এবং তার সহপাঠীদেরকে উপদেষ্টা পরিষদে যেভাবে নিয়োগ দিয়েছেন, এটা একটা জঘন্য এবং একটা এনজিও সরকারে পরিণত হয়েছে। আমরা এভাবে চাই না। আমরা দেখেছি যে 1-11-এর সময় যারা বাংলাদেশ থেকে রাজনীতি এবং রাজনীতিবিদদেরকে বিতাড়িত করতে চেয়েছেন, যারা বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে চেয়েছেন, তেমন আপনি দেখেছেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনি এমন এক বিতর্কিত ব্যক্তি, তিনি এই ক্ষমতা পাওয়ার পরেই, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরেই তিনি বলে দিয়েছেন যে আওয়ামী লীগকে তো কাজ করতে কেউ বাধা দেয় নাই, আওয়ামী লীগকে তো কেউ নিষিদ্ধ করে নাই। মনে হয় যিনি তিনি আওয়ামী লীগের একজন প্রেতাত্মা হিসাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য তিনি তার দায়িত্ব নিয়ে নিয়েছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। আপনি দেখেছেন আলী ইমাম মজুমদার, আজকে বাংলাদেশে যেই সমস্ত জায়গাগুলোতে আওয়ামী ভূত, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, সচিবালয়, সমস্ত জায়গাতে
আওয়ামী লীগের লোকজনকে যেভাবে পরিবর্তন করা দরকার সেখানে আমরা যে ধীরগতি দেখছি এবং তারা সেখানে শুধুমাত্র রাজনীতি মুক্ত মানুষকে তারা খুঁজছেন। আজকে দীর্ঘ 17টি বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতাই কিন্তু এই ছাত্র জনতাকে সামনে রেখে আমরা এই আন্দোলনে শরিক হয়েছি, এদেশের জনগণ শরিক হয়েছে। সমস্ত দল মত উঠতে উঠে আমরা কিন্তু সবাই এই 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত সমস্ত শক্তি নিয়ে আমরা কিন্তু রাজপথে ছিলাম। যার কারণে বলতে চাই, রাজনীতিবিদদেরকে কেউ প্রতিপক্ষ মনে করবেন না। আরেকটা কথা হচ্ছে, নতুন রাজনৈতিক দল যারাই করবেন, যেই করবেন, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে রাজনৈতিক দল করার, সংগঠন করার, সংগঠিত হওয়ার। কিন্তু আমরা তাদেরকে স্বাগত জানাই। কিন্তু ক্ষমতা গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকারের কোন প্ররোচনায়, তাদের মদদে বাংলাদেশের জন্য কোন কিংস পার্টি বা নতুন কোন দল গঠন করে তাদেরকে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, বাংলাদেশের কোন সচেতন মানুষ এ ব্যাপারে বসে থাকবে না। তারাও তাদের জায়গা থেকে এর প্রতিবাদ প্রতিরোধ করবে এবং সেক্ষেত্রে মনে হবে যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। আমরা এই জন্য বলতে চাই, আপনারা এমন কিছু করেন না। আপনারা আজকে যে সংস্কারের যে কাজ, এই সংস্কারের কাজটুকু করেন। আমাদের সংবিধান একটা ভালো একটা সংবিধান উপহার দেন, আমাদের একটা নির্বাচন কমিশন, নিরপেক্ষ নির্বাচন কমিশন করে দেন এবং নির্বাচনী আইনের যেই পরিবর্তনগুলো দরকার, যে টাকা, অর্থ, অস্ত্র, মাসেল্লা যারা, তারা সারা কেউ নির্বাচিত হতে পারে না। সৎ, যোগ্য, যারা অর্থহীন, তারা যতটাই যোগ্যতা থাকুক না কেন, তাকে নির্বাচনে পাশ করার মতো অবস্থা নেই। এই জায়গাগুলোতে আপনাদের কাজ করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সবাইকে ধন্যবাদ। পরে আমি আবারও এই তরুণ আইনজীবীদের মুখের দিকে আগামী দিনের